সৎসঙ্গের প্রথম প্রধান একমাত্র সিঁড়ি হচ্ছে ম্যারেজ রিফরমেশন এবং কম্প্যাটেবল ম্যারেজ এবং গুড ইউজারিং। যদি আমরা এই বিষয়টাকে উপেক্ষা এবং অবজ্ঞা করি, এখন রাষ্ট্রিক স্তরে আন্তর্জাতিক স্তরে যে চিত্রকে প্রত্যক্ষ করতে পারছি, আগামী দিন আরো ভয়ঙ্কর চিত্রের মুখোমুখি দাঁড়াবো। এটা খুব আশ্চর্য নয় যে একটা সিভিল ওয়ারের মুখোমুখি গিয়ে গোটা বিশ্ব একদিন দাঁড়িয়ে থাকবে, নকিং এট দ্য ডোর। ঠিক সেই সিচুয়েশন এবং সার্কামস্ট্যান্সেস আমাদের দরজায় করা যাচ্ছে। আমরা কালে কালে অনুভব করতে পারছি ম্যারেজ এবং ইউজারিং এর গুরুত্ব কত। কার্তিক দাস সুবিবাহ সুপ্রজন্মের কথা বললেন। আমি আপনাদের কাছে একটি সংবাদ দিচ্ছি, এ বিষয়ে কাজ শুরু করেছি এবং বর্ণাশ্রম নিয়ে বিজ্ঞান ভিত্তিক আন্তর্জাতিক পরিসংখ্যানের ভিত্তিতে গবেষণা কার্য শুরু হয়েছে এবং খুব রিসার্চ খুব শিগগিরই আমরা ল্যাবের মধ্য দিয়ে গাছপালা আমাদের গভর্নমেন্ট অনুমতি চাওয়া হয়েছিল, এই বিষয়ে অনুমতি দেয়নি, দেবে না, কারণ এটা ভোট ফ্র্যাকচার। যখনই আপনি অনুলোম প্রতিলোম নিয়ে কথা বলতে যাবেন তখন ভোটের গায়ে হাত পড়বে, আর ভোটের গায়ে যখন হাত পড়বে তখন সরকার আমাদের এই বিষয়ে অনুমতি দেয়নি। এ বিষয়ে অনুমতি প্রার্থনা করেছিলেন ডক্টর সুব্রত চট্টোপাধ্যায়, তাকে অনুমতি দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকার থেকে, এবং সে ল্যাব করতে চেয়েছিল, ল্যাব করতে দেওয়া হয়নি। এ বিষয়ে সরকার দেবে না। আমাদের বিকল্প পদের অনুসন্ধান করতে হবে। মোর ইভলভ বীজ, লেস ইভলভ বীজ। গাছের ক্ষেত্রে মোর ইভলভ বীজ, লেস ইভলভ বীজ। পশু পক্ষী জানোয়ারের ক্ষেত্রে গভর্নমেন্ট এতে অনুমতি দেয়। আমাদের গোয়েন্দা কুকুরের ক্ষেত্রে দেয়, রেস কোর্সের ঘোড়ার ক্ষেত্রে দেয়, আমাদের স্নিকার ডগের ক্ষেত্রে দেয়, এসব ক্ষেত্রে অনুমতি দেয়। আমরা এইগুলোকে যদি কালেক্ট করে জার্নাল প্রকাশ করে ল্যাবের মধ্য দিয়ে যদি আমরা সরকারের কাছে পৌঁছে দিতে পারি যে গাছের ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে, জানোয়ারের ক্ষেত্রে হচ্ছে, why not মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না? গভর্নমেন্ট স্বীকার করুক বা না করুক, এখানে আটকে দিতে পারবো এই প্রশ্ন এবং জিজ্ঞাসাকে, গলার নলিতে বিজিয়ে দিতে পারবো। ভাবতে বাধ্য হবে আজ কাল অথবা আগামী দিনে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে নতুন সিলেবাস তৈরি হবে। এই বিষয়ে যারা এই আন্দোলনকে পরিচালনা করে এসছে দীর্ঘদিন 137 বছর পর্যন্ত, আমি একটু সামান্য ইতিহাস তার হিমায়ত করে কথা বলবো। বিশ্ববিজ্ঞান কেন্দ্রে আমাদের পূজনীয় ঋতিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, শ্যামাচরণ মুখোপাধ্যায় এবং বঙ্কিম রায়, এরা কয়েকজন মানুষ এ বিষয়ে কাজ শুরু করেছিলেন 46-এর কিছুদিন আগে পর্যন্ত। তারপর সেখান থেকে ঠাকুর বায়ু পরিবর্তনের জন্য আসতে বাধ্য হন। এই কাজ দেওঘরে এসে আর এক্সপ্লয়েটেড হয়নি। এখনো পর্যন্ত সৎসঙ্গ সংগঠন যত বিভাজিত হয়েছে, সবাই আশ্চর্য, সবাই অবিকৃতভাবে আন্দোলন করছে। লক্ষ্য করবেন, যেমন বামপন্থীরা বলে পয়লা মে দুনিয়ার মজদুর এক হও, প্রত্যেকের পতাকার নিচে এক হতে বলছে, সবাই এক হবেন, প্রত্যেকের তার ফেস্টুনের নিচে এক হতে বলছে, আমার দলে এসে এক হও। এখন সৎসঙ্গের যত বিভাজিত সংগঠন প্রত্যেকেই অবিকৃত করছে, তার দলে থেকে অবিকৃত হতে হবে। তার দলের বাইরে গেলে আর আপনি অবিকৃত না, আপনি অবশ্যই বিকৃত তার কাছে, তার দৃষ্টিভঙ্গিতে। এই এতগুলো বিভাজিত সংগঠনের মধ্যে কোথাও দেখবেন না ঠাকুরের বিজ্ঞান ভিত্তিক চর্চার মধ্য দিয়ে, অন্বেষণ এবং গবেষণার মধ্য দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রকে মনীষী মন্ডলে বিদ্যার্জনের কাছে আন্তর্জাতিক স্তরে উপস্থাপিত করা হচ্ছে। 137 বছরের মধ্যে আমাদের কৃষি নীতি আমরা ডিক্লেয়ার করিনি, কোনো সংগঠন করেনি। আমাদের শিল্প নীতি আমরা ডিক্লেয়ার করিনি, কোনো সংগঠন করেনি। আমাদের শিল্প নীতি কি হবে আমরা ডিক্লেয়ার করিনি, কোনো সংগঠন করেনি। তার আফটার এফেক্ট কি? এই যে যার জন্মদিন হচ্ছে অর্ণব, এই ছেলেটি এবং এই যে নীলাঞ্জনের ছেলে, প্রতিকৃতির ছেলে বসে আছে, বাচ্চাটা, ও যত বড় হবে ও জানবে দিব্য জীবনের ছক্কা মারতে হয় কহলির মতো। কাটাকানে 15 মিনিট 20 মিনিট ছক্কা মারলে হাততালি, বাহবা, খ্যাতি, ছোট ছোট খাম দক্ষিণা পাথেও চলে আসবে। শিক্ষানীতি কি, কৃষি নীতি কি, শিল্প নীতি কি, আমরা এগুলো জানতে পারবো। আর তার ফলে হবে কি, যেখানে সৎসঙ্গ হচ্ছে, যে পরিবারের গোটা সদস্য বৃন্দ কেউ জানবে না সৎসঙ্গের শিক্ষা, শিল্প, কৃষি নীতি কি, এবং একই সঙ্গে বিবাহ এবং প্রজনন নীতি কি, বর্ণাশ্রম নীতি কি। এটা কার দায়িত্ব ছিল? এই কর্তব্যটা কার ছিল?
আমি একটু একটু মেমোরি রিকল করব। পূজনীয় ঋতিকাচার্যদেবকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, রেফারেন্স কোট করছি, মহামানবের সাগর তীরে। আপনারা কুমার কৃষ্ণ মনুদার লেখা বইটা একবার দেখবেন। ঠাকুর বলছেন, শুনুন কৃষ্ণদা, আপনাদের প্রার্থনা কেমন হবে আমি আপনাদের জানিয়ে দেব। কার্তিকদা প্রার্থনা দয়াবাগ সম্পর্কে বলেন, তার রেফারেন্স একটু দিতে হয়। আলোচনা প্রসঙ্গ 19 খণ্ড। শ্রী শ্রী ঠাকুরের দয়াবাগের দয়া করো মেরে সাইয়া দেও প্রেম কি দান, পরিষ্কার ভাষায় প্রিন্ট করা কার্তিকদা। উনি বলছেন, এই লাইনটা আমার ভালো লাগে না, এই লাইনটা আমার ভালো লাগে না। তিনি যে খুব হোল হার্টেড অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করেছেন, ওই একটা শব্দ থেকে বোঝা যায় তিনি বলছেন এই লাইনটা আমার ভালো লাগে। সুতরাং আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের অনুকূল দর্শন, অনুকূল নীতি সম্পর্কে বিহিত পঠন পাঠন এবং গবেষণা হওয়া দরকার। ঠাকুর ঋতিকাচার্যদেবকে বলেছিলেন, আপনাদের প্রেয়ার কেমন হবে আমার সঙ্গে ফাঁকে দেখা করবেন বলে দেব। অত্যন্ত দুর্ভাগ্য যে দুজনে সে বিষয়ে আলাপচারিতা হয়নি। 1960 সালের 8, 9, 10 জুন মাসে 3 দিন ধরে এই দয়াল আমার প্রভু আমার বাণীটা ঠাকুর প্রদান করেছিলেন, এবং এই বাণীর একটা আগম ইতিহাস আছে। তারপরে উপাসনা দিয়েছিলেন, ঈশ্বর আমার উপাসনা। এই ঈশ্বর আমার উপাসনা আর্য প্রাতিমোক্ষ বইয়ের 5-6 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমাদের দুর্ভাগ্য, আমরা কখনো ভালো করে পঠন করিনি, জানি না। তাই আমাদের প্রেয়ার কেমন হবে, আমাদের প্রার্থনার সার বস্তু কি, ওই শব্দ উচ্চারণটা প্রার্থনা নয়। আলোচনা প্রসঙ্গে 9th ভলিউম 9ম খণ্ড করে দেখবেন। তার মধ্যে তিনি বলছেন, আমি তোমাকে যা বলছি। কি বলছেন? সত্যানুসরণে 3টা লাইন বলেছেন, খুব মন দিয়ে শুনবেন। সদ্গুরুর শরণাপন্ন হও। নেক্সট, সৎনাম মনন করো। থার্ড, এমনি করেই চলতে থাকো। এই কেমন করে চলতে থাকো, এইটা হচ্ছে আমার প্যাশন এবং কমপ্লেক্সের গায়ে ডিরেক্টলি হাতটা ধরেছেন ঘাড়ের উপরে। বলছি কেমন করে চলতে থাকো। হেমায়তপুরে একটি মা গঙ্গাতে পদ্মা থেকে জল নিয়ে বাড়িতে নিয়ে যাবেন, জলটা রেখে দিয়ে ঠাকুর প্রণাম করতে গেছে। একটা গরু এসে সেই জলটা খেয়ে নিয়েছে। আর যখন গরু জলটা খাচ্ছে, সেই মাটি ওখান থেকে প্রণাম করতে করতে এরপর তাকিয়েছেন, দেখে গরু জল খাচ্ছে। প্রণাম করে থাকলে ওখানে দৌড় দিল গরুর পেছনে, গিয়ে গরুটাকে তাড়া শুরু করেছেন। ঠাকুর দেখলেন এতক্ষণ, দেখার পরে বলছেন, গরুটাকে তুই তাড়াস কেন? বলে, এত কষ্ট করে এত দূর থেকে জল তুলে নিয়ে আসলাম, গরুটার সঙ্গে সঙ্গে খেয়ে দিলে আবার যেতে হবে ওখানে জল ভরার জন্য। ঠাকুর অদ্ভুত প্রশ্ন করেন, তুই কি তোর জীবনে নিজে থেকে কোন দৃষ্টান্ত গরুর জল খাওয়াইছিস? হাঁ করে ঠাকুরের মুখের থেকে তাকিয়ে বলে, না কে না। তো দেখতো দিকে তোর কত ভাগ্যি, গরু দয়া করে তোর জল খেয়ে গেল, আর তুইও কি ডাবরাবে যাচ্ছিস, আবার জল ভরে নিয়ে বাড়ি যা। এখন থেকে একটু গরু টরু খাওয়াস, এটাকে বলে ভূতযজ্ঞ। ইষ্টভীতির সঙ্গে সঙ্গে যে ভূতযজ্ঞ, তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার মন্ত্রমালা বাণীমালার মধ্য দিয়ে বারবার আমাদেরকে অ্যালার্ট করেছেন, তেমনি করেই চলতে থাকো। এবার আমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আমি কেমন করে চলেছি? যদি না চলে থাকি, না চলার যে ফল আমাকে অভিনন্দিত করবে, আর যদি চলে থাকি, চলে থাকার যে ফল তা আমাকে অভিনন্দিত করবে। নেক্সট, একটি মা এসে ঠাকুরকে বলছেন, আমার মনটা খুব খারাপ। ঠাকুর কানে হাত দিয়ে বলছেন, খারাপ কেন? বলে, এত ভালো ব্যবহার করে মানুষের সাথে। মানুষ কি সাংঘাতিক চিজ, আমার সঙ্গে কেউ আমার মতন ভালো ব্যবহার করে না। এত বিচ্ছিরি ব্যবহার, বিচ্ছিরি ভাষা, বিচ্ছিরি মনোবৃত্তি, কি করে ধাক্কা দেবে, খোঁচা দেবে, আঘাত করবে, এইসব নিয়ে পরে আমার এত মানসিক যন্ত্রণা, কষ্ট, এই মনের কষ্টে শরীরই খারাপ হয়ে যাচ্ছে। ঠাকুর অনেকক্ষণ শোনার পরে বলতে, লাভ কার হচ্ছে? যে খোঁজে দিচ্ছে তার, না যার শরীর খারাপ হচ্ছে তার? বলে, আমারই তো খারাপ হচ্ছে, তুই এক কাম কর। বলে, কি? তোর যতই দুঃখ দিক, ঠিক করে নে, আমি আর দুঃখ পাবো না। তোর যতই খারাপ ব্যবহার করুক, তুই ঠিক করে নে, আমি ওর সাথে খারাপ ব্যবহার করবো না। তোর যতই খারাপ কথা কর, তুই ঠিক করে নে, আমি ওর সাথে কখনই খারাপ কথা কব না। ভদ্র মহিলা, অর্থাৎ সে মায়ের কোনো হেলদোল নেই, পাষাণের মতো ঠাকুরের মুখের দিকে ফ্যালফাই করে তাকিয়ে আছে। ঠাকুর চোখে বলছে, আমার কথা তুই শুনতে পাইছিস? বলে, হ্যাঁ। বুঝতে পারছিস? বলে, না, এটা আমার পক্ষে করা সম্ভব না। ঠাকুর বলছেন, সম্ভব অসম্ভব বাদ দে,
তোর একটা লাভ হয়নি। এর কথা শুনতে শুনতে মন খারাপ করে যেমন নেতায় যাচ্ছিলি, আর আমি যা করলাম এই করতে করতে শালা আবার উজ্জীবিত হয়ে উঠবি। তো দুঃখ দেওয়ার মতো এমন কোনো শক্তি সারা চারপাশে থাকবে না, তোর কষ্ট দেওয়ার মতো এমন কোনো ভাবই সারা আর খুঁজে পাবি না। আর কিছু হোক আর না হোক, তোর এই জেদ যদি ধরবে পারিস তাহলে সাবুর হয়ে উঠবি। আজকে ফিজিওলজি একে অ্যাকসেপ্ট করছে, আজকে সাইকোলজি একে অ্যাকসেপ্ট করছে, আজকে পদার্থবিজ্ঞান একে অ্যাকসেপ্ট করছে, আজকে কেমিস্ট্রি একে অ্যাকসেপ্ট করছে, আজকে সমস্ত শাখা প্রশাখা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই ছোট্ট দিকটাকে অ্যাপ্রিসিয়েট করছে, স্যালুট করছে, হ্যাটস অফ করছে। কেন? এটা আর কিছু করুক আর না করুক, আমার জিনকে ইনফ্লুয়েন্স করছে। এই অনমনীয় মনোবৃত্তি আমার জিনকে ইনফ্লুয়েন্স করছে। আর এটা আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমি যদি পুরুষ হই তাহলে আমার স্ত্রী পরিবারের মধ্যে কন্টামিনেটেড হচ্ছে, আমি যদি নারী হই তাহলে আমার স্বামী এবং আমার পরিবেশের মধ্যে কন্টামিনেটেড হচ্ছে। তার ফলে কি হচ্ছে? এই যে ঘরটা, এই যে আমরা যেখানেই বাস করি, এরকম ঘরে বাস করি, এটা কি দিয়ে প্লাস্টার করা? বালি আছে। বালির মধ্যে কি আছে? বালির মধ্যে সিলিকন আছে। এখন যারা সোলার এনার্জি নিয়ে কাজ করছে, তারা জানবে যে সোলার এনার্জিকে প্রিজার্ভেশনের অন্যতম পার্টিকেল হচ্ছে সিলিকন। সিলিকন বালির মধ্যে আছে। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এইসব কথোপকথনের পর পূজনীয় ঋতিকাচার্য দেবের দিকে ঠাকুর ঘুরে বলছেন, আমি ওয়ের সঙ্গে যেসব কথাবার্তা করলাম ঠিক না ভুল? একদম ঠিক। আপনিও বাড়িতে যাজন করেন তো? বলে আমি কি যাজন করবো? আমার বউ, মেয়ে, ছেলে যারই প্রয়োজন হয় আশ্রমের মধ্যে থেকে ফট করে আপনার কাছে চলে আসে। আমার দিকে তাকাই কি? সবাই আপনার কাছে চলে আসে, আর আপনার কাছ থেকে কথা শুনে সেগুলো পালন করে। আমার যাজনের অপেক্ষা কি করে? বাইরে লোকজন আসে করি। ঠাকুর অদ্ভুত কথা বললেন, দেয়ালের দিকে তাকাই যাজন করি। বলে কার দিকে? বলে দেয়ালের দিকে। দেয়ালের দিকে? বলে হ্যাঁ, দেয়ালের দিকে তাকায় যাজন করবেন। আজকে 137 বছরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে যখন একটু একটু করে মাইক্রোস্কোপ দিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে, তখন দেখতে পাচ্ছি আমার মুখ থেকে, আমার মস্তিষ্ক থেকে, আমার চিন্তন, আমার মনন, আমার প্রাণ থেকে, আমার জীব থেকে উচ্চারিত বাক্য শব্দ ধাক্কা খাচ্ছে গিয়ে দেওয়ালে। বাক হচ্ছে এনার্জি, বাক হচ্ছে অগ্নি, তাই তাকে বলা হয় অগ্নিহোত্রী ব্যক্তিত্ব, তাই তাকে বলা হয় অগ্নিপুরুষ, অগ্নিময় ব্যক্তিত্ব। একে গুরু বলে স্বীকার করা হয়েছে। আর আমার এই বাক যখন দেয়ালে ধাক্কা খাচ্ছে, ইটস এনার্জি, ইটস অফ এনার্জি। এই এনার্জি কি যখন ধাক্কা খাচ্ছে তখন তা স্পার্ক করছে, আর তার ভেতরে যে বিদ্যুৎ তরঙ্গ তখন বালির সিলিকনকে প্রিজার্ভ করছে। আমি যে কোনো ব্যবহারে দুঃখ, কষ্ট, ব্যথা যদি পেয়েও থাকি, অথবা আমার ক্রোনোলজিক্যাল হ্যাবিট, ক্যারেক্টার, বিহেভিয়ারের মধ্য দিয়ে যদি আমি ব্যথা, যন্ত্রণা কখনো অনুভব করেও থাকি, কারোর সাথে কথা না বলে, যেখানে ক্রমাগত যাজন করছি, যেখানে ক্রমাগত দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছি, সেই দিকে যদি আমি তাকিয়ে তাকিয়ে লিখে রাখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আমি গল্প কথা করার জন্য এখানে আসিনি, আমি বক্তৃতা করতে আসিনি। এখানে প্রত্যেকটা বিষয় যা যা এতক্ষণ বললাম আমি প্রয়োগ করে করে আমার জীবনে দেখেছি। From 1986 সালে দেওঘর থেকে চলে আসার পর থেকে 3rd অগস্ট আজ পর্যন্ত আমি প্রয়োগ করে করে দেখেছি। বানানো গল্প কথা আমি বিশ্বাস করি না। আমাকে একজন বলছিল নামকরণ হয়ে যাবে, খপ করে হাত ধরে বসিয়ে সামনে বসিয়ে বলেছিলাম করে দেখিয়েছি। আপনি নাম করে আমাকে দেখিয়েছেন, কি করে হয়ে যায়? এসব গল্প কথার যুগ এখন শেষ। এখন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের যুগ। এখন মানুষ আপনার আমার ছেলে গল্প শুনবে না। ঠাকুরের কোলে বসেছি, পাতে খেয়েছি, পানে শুয়েছি, তাতে আমার কি? আপনি ঠাকুরের পাশে শুয়েছেন, কোলে বসেছেন, পাতে খেয়েছেন, তাতে আমার কি? আমার কি হবে? আমার কি হবে সেটা আমাকে আপনি পরিষ্কার ভাষায় মার্গ উন্মোচন করে দিন। আমার কি হবে? আপনার হয়েছে, আপনি পেয়েছেন, আপনি ভাগ্যবান। আপনার সুকৃতি আমার নিয়ে আমি দুর্ভাগ্যবান, আমার দুষ্কর্ম আছে, কিন্তু এর থেকে আমি জান কি করে পাবো? আমাকে হাতে কলমে দেখিয়ে দিন। আমি সেই কথা বলছি। এইগুলো যদি আমি করি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার কার্তিক বণিককে যা বললেন, পরা ভয়কে একটু একটু করে দিচ্ছেন। এতে কি হয়? এতক্ষণ যা বললাম, শ্রী ঠাকুর বলছেন এতে তিনি প্রসন্ন হন, এতে তিনি পরিতৃপ্ত হন। তখনই ভাবের সাথে ভাবের সেতু বন্ধন তৈরি হয়। এবার ভাবকে অ্যানালাইসিস করে বলছেন ভাব কামস ফ্রম ভূ,
এই যে প্রয়াসটা করলাম, যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন, যেটুকু বললাম এইটুকু করতে আমার এই কাঠামোর মধ্যে কি প্রচন্ড যুদ্ধ আমাকে করতে হয়েছে। আমার মন এর বিরোধিতা করছে, আমার ইচ্ছা এর প্রতিবন্ধকতা প্রতিকূলতা সৃষ্টি করছে। আমি ওয়ান আফটার অ্যানাদার হার্ডেলস কে অতিক্রম করতে করতে, অবস্ট্রাকশন কে অতিক্রম করতে করতে আমার গুরুর বলা তেমনি করেই চলতে থাকো, আমি ঠিক তেমনতর রকমে গিয়ে স্ট্যান্ড করছি। কম বড় ব্যাটেলফিল্ড নয়, কম বড় যুদ্ধ নয়, করে দেখবেন, ভেবে দেখবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, একজন জ্যোতিষী বসেছিলেন, আমি রেফারেন্স কোট করছি 9 পার্ট। ঠাকুর বলছেন কি কি কয় আপনাদের জ্যোতিষ বিদ্যায় পুরুষকার কয় কিনা? তিনি বলছেন আগে হ্যাঁ ঠাকুর। ঠাকুর বলছেন এবার যত গ্রহ বৈগুণ্য দৃষ্টি যোগ দোষ আমার থেকেই থাকুক না কেন, এই সামান্য মাল প্রয়োগ করলে পরে আপনাদের জ্যোতিষ বিদ্যা কি কয় উত্তরণ ঘটে কি ঘটে না। সেই জ্যোতিষে হাত জোর করে বলছেন ঠাকুর গ্রহ মুক্তি এই হচ্ছে একমাত্র পথ। ঠাকুর বললেন আমার মাঝে মাঝে সন্দেহ হয় মানুষ তার নিজের ভালো মঙ্গল কল্যাণ চায় কিনা, খুব সন্দেহ হয়। আমারও এখন হয়, এখন এই বয়সে এই সময়কালে দাঁড়িয়ে আমারও এখন খুব সন্দেহ হয়, ভীষণ সন্দেহ হয়। সত্যি সত্যি আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মত, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামগ্রিক প্রতিষ্ঠা আমরা আন্তরিক এবং সর্বান্তভাবে চাই কিনা আমারও খুব সন্দেহ হয়। তার থেকে অনেক বেশি চাই সংগঠন করতে, তার চেয়ে অনেক বেশি চাই পদ পদবী ক্ষমতা আত্মপ্রকাশ আত্মপ্রতিষ্ঠা আত্মপ্রশংসা টানে শুনতে চোখে দেখতে। অনেক বেশি ভালোবাসি আমাকে জাহির করতে। ঠাকুরের প্রতিষ্ঠা যদি চাইতাম তাহলে শত বিভাজিত সংগঠন একটা ছোটখাটো ল্যাবরেটরি করে আমরা দেখাতে পারতাম, একটা ছোটখাটো গবেষণাগার করে অনেক বিদ্বজ্জন আমাদের মধ্যে আছেন তাদের অ্যাসেম্বলি করে আমরা একটা মার্গ উন্মোচন করতে পারতাম। আমারও সন্দেহ হয় আমাদের মধ্যে জ্ঞানী গুণী ধনী অভাব নেই। আমরা এসব বিষয় কোন মানুষকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা বিনিয়োগ করে একটা রিসার্চ করাচ্ছে। আমি গতকাল পৌঁছেছি, আজকে সকালবেলা কলকাতায় পৌঁছেছি, আর গতকাল আমি লাইভ ফেসবুক করেছি, আপনারা দেখতে পারেন যে ভারত সরকার 1 কোটি টাকা খরচা করেছে, 1 কোটি টাকা খরচা করেছে অ্যান্টি অ্যালার্জিক মলিকুল তৈরি হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ নামে আমার মাধ্যমে সে নাম পেয়েছে। এখন গবেষণা করছে হাইড্রোজেন দিয়ে কি করে গাড়ি চালানো যায়, টাটা মোটরসের সাথে টাই আপ হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র একদিন প্রসঙ্গক্রমে বলছিলেন যে আমার ইচ্ছে করে গোটা আষ্টেক গাড়ি একটা স্বতঃস্ফূর্ত কমপ্লিট হসপিটাল, গাড়িগুলো পর দাঁড়িয়ে গেলে পরে একটা কমপ্লিট হসপিটাল কথা বলে দেখতে হয়। আমার খুব পরিষ্কার মনে যে রুশি মোদি তখন টাটার চেয়ারম্যান ছিলেন, সেই সময় সৎসঙ্গের কর্তৃপক্ষ কথা বলেছিলেন, ওরা এক বাক্যে মেনে নিয়েছিলেন এই গাড়ি আমরা তৈরি করে দেবো, এই গাড়ি আমরা তৈরি করে দেবো টাটা মোটরস থেকে। নগেন সেন ছিলেন, তার লিয়াজও করেছিলেন, সমস্ত বিষয়টাকে লিয়াজও করেছিলেন। অদৃশ্য অজ্ঞাত কারণে সেই প্রকল্প আর বাস্তবায়িত হয়নি। আজও আমরা যদি ভাবতে পারতাম যে আমরা একটা মোবাইল হসপিটাল পৌঁছে দেবো গ্রাম থেকে গ্রামে গঞ্জে 137তম, আমরা মন্দির বানাতে যতটা আগ্রহী মানুষের মন্দিরকে সংরক্ষণ করতে ততটা আগ্রহী নই। সদাচারী কি করে হবে, ভালো বিবাহ কি করে হবে, ভালো প্রজনন কি করে হবে, নারীর শিক্ষা নারীর বৈশিষ্ট্য একদম গ্রাসরুট লেভেল থেকে কি করে সংরক্ষিত এবং পরিশীলিত হবে, এ বিষয়ে আমরা আগ্রহী নই। আমরা মন্দির পুজো বন্ধ হবে না থাকবে, মন্দির পুজো চলবে না এই সব ফালতু বিতর্কে মামলায় মোকদ্দমায় গির্জায় মসজিদে মন্দিরের মধ্যে আবার মন্দির বানাবো। আমি জানি না, ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি, সেখানে গিয়ে দেখবেন কি হয় কি হচ্ছে। আজকে সৎসঙ্গ একটা বাজারের মধ্যে নেমে গেছে। আমার সন্দেহ হয়, অস্বীকার করছি না, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গ্রেট কমোডিটি, এত ভালো পণ্য বাজারে বিক্রয়যোগ্য, এত ভালো একটি দ্রব্য বিক্রয়যোগ্য ঠাকুরকে আমরা কমোডিটিতে কনভার্ট করেছি। ঠাকুর অনুকূল চন্দ্রকে এখানে ইনভাইট করিনি, নামিয়ে নিয়েছে আপনার কাছে বক্তৃতা দিচ্ছে, ওখানে বক্তৃতা দিচ্ছে, আর তার বিনিময় খাম আসছে।
হাততালি আসছে, এস্টাবলিশমেন্ট আসছে, গাড়ি চড়ে যাচ্ছি, গাড়ি চড়ে আসছি, একদিনে 5খানা উৎসব করছি। আর 5টা উৎসব, আমি নিজে উৎসবমুখী কিনা আমি বাপুর বাড়িতে বলেছিলাম, আপনাদের আজও বলছি, আজকেও বলছি, আমার বাড়িতে যাবেন, আমি একা একা থাকি। শ্রীরামকৃষ্ণ সেজবাবু মধুরমোহন বিশ্বাসকে বলেছিলেন, সেজবাবু আমাকে দিনে দেখবে, রাতে দেখবে, তবে বিশ্বাস করবে। আমিও বলছি আপনাদের কাছে, আমার বাড়িতে যাবেন বাই অ্যাপয়েন্টমেন্ট, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার সঙ্গে রাত্রি দিন কাটাবেন, আমাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত, আমি যা বলছি আমি যা ভাবছি কিনা, আমি যা ভাবছি আমি যা করছি কিনা, আমার মাথার চুল থেকে আমার পা পর্যন্ত একই ছন্দে তালে চলছে কিনা। যদি আমার ভেতরে মিল খুঁজে পান, নেক্সট সৎসঙ্গে আমাকে ডাকবেন, নাহলে আমাকে বলবেন আপনাকে দিয়ে হবে না, আপনার কথা শুনে কাজ হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, তেমনি করে এই চলতে থাকুন। এই এমন করে যখন আমরা এই কয়েকটা লোক যদি আজকে থেকে চলা শুরু করি, আজকে একটা সংগঠন সৃষ্টি হয়ে যাবে যা আমাকে সংগঠিত করে তুলবে। আজকে ভাস্করের ছেলের ক্ষেত্রে মক টেস্টের মতন কতগুলো বিষয় আমি বলি, খুব আদুরে স্বভাবে লেখার পড়ায় প্রাচুর্যের বিলাসিতার মধ্যে দিয়ে যেন ভাস্কর, দীপঙ্কর, শুভঙ্কর, তোমাদের ছেলে মেয়েদের মানুষ করো না। বারে বারে টাসেলের মধ্যে ফেলে দাও, ঠাকুর পছন্দ করতে, বারে বারে হার্ডেলসের মধ্যে ফেলে দাও, বারে বারে প্রতিকূলতার মধ্যে ফেলে দাও, আর অবজার্ভ করো তাকে অতিক্রম করে সে আসার মতো ধীর মেধা এবং শক্তিকে বার করতে পারছে কিনা। যেখানে পারবে না সেখানে সাহায্য করো, কোন রকম সহযোগিতা করতে যেও না, দূর থেকে অপেক্ষা করো, সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দাও। তাকে বলো যে এই কাজটা 100 টাকা লাগবে, তুমি 24 ঘন্টা করে এনে দেখাও দেখি। তার 100 টাকা রোজগার করার মতন, মানুষকে জয় করার মতন ব্যবহার বিজ্ঞান আয়ত্ত করতে পেরেছি কিনা, 100 টাকা মানুষের কাছ থেকে ভিক্ষে করে উপার্জন করে আনবার মতন মেধা বৃত্তি ধীর অর্জিত হয়েছে কিনা, তখন তাকে বুঝতে পারবেন সে আগ্রহী হয়েছে। প্যারামিটার লাগাতে হবে, প্যারামিটার দিয়ে দেখতে হবে তার আস্তে আস্তে ইনক্রিজ করছে কি করছে না। আমি রেফারেন্স কোট করছি 26 নম্বর বাদুর বাগান স্ট্রিট, রাজাবাজারের কাছে। এনার কনিষ্ঠ পুত্র প্রচন্ডরঞ্জন চক্রবর্তী এই ন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে। এনার স্ত্রী ছোট মা, এই দুজন মানুষ, আর তার সঙ্গে দেবপ্রসাদ বাগচি, 3 জন মানুষ। ঠাকুরের ওখান থেকে কলকাতা প্রায় লোক যাচ্ছে, প্রায় লোক যাচ্ছে। ঠাকুর কলকাতায় যাচ্ছি, কোথায় উঠবো, তাজদার বাড়ি থেকে উঠবি। প্রতিদিন 10 জন, 15 জন, 20 জন। আর ওখানে মাসোয়ারা সৎসঙ্গ স্টেট থেকে কত যায়, 300 টাকা বাড়ি ভাড়া, আর 5000 টাকা ছোটমার অ্যালাউন্স, 4000 টাকা কাজলদার অ্যালাউন্স, 9000 টাকা। তার মধ্যে গাড়ি, ড্রাইভার, তেল সব ওর মধ্যে, ইলেকট্রিসিটি, টেলিফোন। একদিন ছোট মা ঠাকুরের কাছে প্রণাম করে এসে বলছেন, আপনি দেন মাত্র 9000 টাকা, এত লোক পাঠানো শুরু করেছেন মেশিনের মতন, অতটুকু ঘর, আর অতটুকু ঘরের মধ্যে এত লোক দিতে বলে, মা একটু পোশাক পাবো, এই পোশাক দিতে দিতে 9000 হারাই যাচ্ছে, ব্যবহার করবে না কিছু, কি করা যায়? ঠাকুর বলছেন, আমার মাকে নিয়ে, আমার আজিমাকে নিয়ে আমি যখন চিকিৎসা করেছিলাম তখন দিনে 700 থেকে 800 টাকা আমার ভিজিট হয়েছিল। আমি যদি চালাই নিবে পারি, আমরা তো ডাক্তার হয়েছে, আমার কিন্তু ছাওয়াল, মানুষের সাথে ব্যবহার করে, মেলামেশা করে, মানুষের বিয়ে পাবি না, এখন হয় কিনা দেখি, হয়নি, হয়নি, খুব পরিষ্কার ভাষায় বলতে হবে, হয়নি। আর এরকম একটি প্রেক্ষাপটে নলিগোপাল চক্রবর্তী ছেলে আর ঠাকুরের এক ভক্ত শিষ্যের সন্তান, একই দিনে একই সময় দুজনের জ্বর, দুজনের কঠিন জ্বর। নলিগোপাল চক্রবর্তী দা ঠাকুরকে বলছেন, কি করবো? ঠাকুর একটা হোমিওপ্যাথি ওষুধ বললেন, এটা দিনে 3 বার 3 ঘন্টা পর পর খাওয়াই দিন। আর ঠাকুরের ভাইয়ের ছেলে যখন এসে বললেন, ঠাকুর একই বিধান দিয়ে বললেন, খাওয়ানোর পর জ্বর গেল বেড়ে, আর যত নিবিড় করছে হোমিওপ্যাথি, ফেলে দিয়ে অ্যালোপ্যাথি ডাক্তার মারা গেল, নলিগোপাল চক্রবর্তী ছেলে বেঁচে গেল। ওই নলিগোপাল চক্রবর্তীটা ঠাকুরকে প্রশ্ন করছেন, এটা কি করে সম্ভব? ঠাকুর একটা উত্তর দিয়ে বলেছেন, আমি তোর গুরু আর আমি ওর দাদা। একটা উত্তর দিয়ে বলেছেন, আমি তোর গুরু আর আমি ওর দাদা। এখন তিনি আমার কি পরম পিতা, না শুধু ওই কমোডিটি, সংগঠনের অবলম্বন, কমোডিটি বিক্রি করবো, খাবো, এই, আর নাকি তিনি আমার অস্তিত্ব অবলম্বন? তেমনি করে এই চলতে থাকবে। এইরকম করে চললে পরে বড় হয় আমার শেষ কথা।
কৃতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে পদ্মায় বাঁধের পাড়ে হিমায়ত করে প্রণাম করার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদা পণ্ডিত কি সাঁতার জানে? বলে সেরকম জানে না, শিখা দেন, ভালো করে শেখান, আপনি নিজে শেখাবেন। বেশ কয়েক মাস পার হয়ে যাওয়ার পর একদিন বলছেন পণ্ডিতের জানতেন তো শিখিতে সাঁতার, বলে একটু একটু দাবড়াবেন পারে কাছে খেতে জল জানতেন, নামা দেন জল, বলে খুব বেশি দূর যেতে পারে না, পারে তো দাবড়াবেন জল, বলে হ্যাঁ নামা দেন। ঠাকুর পারে বসে মুস্কাচ্ছে, আগায় যা, এই সাদা আগায় যা, আরো আগায় যা। কৃষ্ণদার চোখ সাদা ভরা হয়ে যাচ্ছে, তিনি আচার্য, তিনি আচার্য, তিনি আচরণ করতে করতে আমাদেরকে দেখিয়ে যান। চোখ সাদা ভরা হয়ে যাচ্ছে। ঠাকুর সামনে গেলেন, জোয়ারের মতন জোয়ার আসছে, ভারী স্রোত হবে। ঠাকুর উপেক্ষা তুই আগায় যা, আগায় যা পণ্ডিত। আর পণ্ডিত ঠাকুরের দিকে দেখাচ্ছে আগাচ্ছে 100 মাইল, মাঝামাঝি গিয়ে ভরভরি খাচ্ছে। কৃষ্ণদা পারে আর বসে থাকতে পারে, ঝপ করে ঝাঁপিয়ে পড়েছে। পণ্ডিতদার মাথার চুলের মুঠি ধরে টেনে, হাতে ডানা ধরে টেনে পারে তুলেছে, দুজনে বাপ্পাটা ভেজা। আর ঠাকুর দুজনকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে কি বলতে জানেন? কৃষ্ণদা, আমি আপনার কিডা হই আর আপনি উয়ের কেডা হন। কি পরিষ্কার প্রশ্ন, তেমনি করেই চলতে থাকবো, ভেবে দেখবেন খুব কঠিন। তখন বলছে আমি ওর বাবা হই আর আপনি আমার গুরু হন। শালা ইতুটুক বাপ, ঠিক এই একটা কর দেখে শালা ইতুটুক বাপ, প্রাণ দেখেছেন, প্রেম দেখেছেন, প্রাণ দেখেছেন, শালা ভুরভুরি কাটা সঙ্গে সঙ্গে ছাপায় পড়েছেন, চুলের মুঠি হাতে ডালা ধরে পাড়ে টেনে তুলেছেন। কি ভালোবাসা পাবে দেখি। কৃষ্ণ ঠাকুর তাকিয়ে আছে। ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে আপনারা কি কন দেন, কিসের উৎসব করলেন? বিশ্বগুরু। আর কি কন? বিশ্বপিতা। আর কি কন? পরম পিতা। একটু বিশ্বাস করেন। আপনারা যদি বিবেকে করতেন আমি যে ওই রকম করে টান দিয়ে পরে তুলে নিয়ে আসবো, এই বিশ্বাসটুকু আপনাদের মধ্যে নেই। আর সেই কারণে দুর্ভোগ ঈশ্বর দেয় না, গুরু দেয় না, পরম পিতা দেয় না। আপনারা ইনভোগ করেন বলে দুঃখ এসে দরজায়। এমনি করে চলতে থাকো, অর্থাৎ এমনি করে যখন আমি আমাকে নির্মাণ করব, এই পায়ের কাছ থেকে সব ধীরে 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 গজিয়ে উঠবে। আমার আন্তরিক হার্দিক ঐকান্তিক প্রার্থনা, অর্ণব শুধু নয়, দীপঙ্কর, শুভঙ্কর, ভাস্কর, এদের গোটা পরিবার এবং আপনারাও আমার পরিবার, আমার বৌনি, ছেলেপুলেনি, যেদিন রাত সেদিন কাজ, চলে যাবো আমি। যেখানে রাত সেখানে কাজ, আমার পেছনে অপেক্ষা করার কেউ নেই যে বাড়িতে ফিরবো। আপনারা যাবেন, আপনাদের জন্য অপেক্ষা করে যাওয়ার জন্য কেউ অপেক্ষা করেনি। আমি তালা খুলবো, ঘরে ঢুকবো, আমার জন্য কেউ অপেক্ষা করিনি। আমার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে যায়, কেউ খোঁজ দেওয়ার নেই, আমি পৌঁছালাম কি পৌঁছালাম না। I don't care, I don't bother for that. তাদের আমার একটু চিন্তা নেই। আমি জানি, ধরে নিয়েছি বিপদ এবং সংকট মানুষকে ওই বিশ্বাসের পায়ের কাছে দিয়ে যায়। ফিল করেছি, এই জীবন দিয়ে ফিল করেছি। যে কথা তিনি হিমায়ত করে বাঁধের পরে পদ্মার ধারে উচ্চারণ করেছিলেন, তিনি যে হাত ধরে তুলবেন না, এটা বিশ্বাস করেন। Yes, firmly convinced আমি একে বিশ্বাস করি। তিনি বারে বারে আমাকে হাত ধরে পাড়ে নিয়ে তুলেছেন, তাই আপনার সামনে দাঁড়িয়ে আছেন। তা না হলে এতদিনে শ্মশানে থাকতাম আমি। এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমি বেঁচে থাকা পর্যন্ত কখনো চাইবো না আপনাদের কারো এতটুকু ক্ষতি হোক। আমি বেঁচে থাকা পর্যন্ত কখনো চাইবো না আপনাদের কারো অকল্যাণ এবং অমঙ্গল হোক। আমার ক্ষতি, অকল্যাণ, অমঙ্গল ঈশ্বরের হাত, আপনাদের হোক আমি চাইব। যদি কখনো তিরস্কার করতে হয় আমি প্রকাশ্যে তিরস্কার করব। যদি কখনো ভর্ৎসনা করতে হয় আমার ফ্যামিলি মেম্বার হিসেবে, পরিবারের সদস্য হিসেবে আমি প্রকাশ্যে ভর্ৎসনা করব। স্বীকার করা আর বর্জন করা, গ্রহণ করা আপনাদের ব্যাপার। কিন্তু আমি বলবো, আমি আপনাদের ভালোবাসি। আমার সংসার আপনারা, আমার পরিবার আপনারা, আমার আত্মীয় স্বজন আপনারা। তাই যা ফিল করেছি সেই ব্যক্তি কথাই বলি। আপনাদের জয় জয়কার হোক। ঘাবড়াবেন না, ভেঙে পড়বেন না। যতই দুর্যোগ, কষ্ট, দুঃখ, ব্যথা যাই আসুক, বিশ্বাসকে এক চুল বাড়ির বাইরে যেতে দেবেন না। ধরে রাখবেন, কঠোর নির্মম ভাবে বিশ্বাসকে ধরে রাখবেন। আর ঠাকুরের শরণাগত বীজ নাম এবং ঠাকুর অভেদ এবং অভিন্ন। নাম করতে ইচ্ছে যদি না হয়, তাকিয়ে থাকবেন ছবির দিকে, নাম করতে হবে না। আমি বলছি করতে হবে না। যদি দেখেন যে নাম করতে ইচ্ছে হচ্ছে, করতে হবে না, শুধু তাকিয়ে থাকবেন। নাম আর নামই অভেদ।
একটা সময় ফিল করবেন অটোমেটিক্যালি স্পন্টানিয়াস ভেতরের নাম জপ হচ্ছে, চলতে ফিরতে কাজে কমে নাম করবেন, আর তাকে বারবার বলবেন আমি আমি তোমাকে দেখিনি, আমি আমি তোমাকে চিনি না, আমি তোমাকে খুব বিশ্বাস করি, ভালোবাসি, নির্ভর করি, সবটা সত্যি নয় ঠাকুর, আমি আমার মতো করে ভালোবাসি, তুমি যেরকম করে যেরকম ভালোবাসি। ওই যে তেমনি করে চলতে তো আমার বাপ ঠাকুরদার 14 পুরুষ অমনি করে চলেনি, আমি কেমনি করে অমনি চলবো? আমার ভেতরে এগুলো হওয়া সম্ভবপর নয়, সব অকপট, মন মুখের মধ্যে কোনো ফাঁক এবং ফাঁকে দূরত্ব রাখবো না, সব সত্যি কথা তার কাছে অকপটে বলবো। এই আমি তোমাকে গুরুপদে বরণ করেছি, এই আমি, এই আমি। তুমি জেনে আমাকে বলেছো, আমি যখন বলছি না গ্রহণ করো, তুমি সে প্রত্যেক দিন আমাকে গ্রহণ করছো, তুমি জানো আমি কি, তাও তুমি গ্রহণ করছো। আমি কিচ্ছু চাই না, আমার যা আছে সব দিয়ে নাও, একটা জিনিস আমি তোমার কাছে চাই। গিরিশ চন্দ্র শ্রীরামকৃষ্ণকে বলেছেন এই যে পাশে, ঠাকুর যা আছে সব দিয়ে নাও, আমাকে শুধু একটা জিনিস দাও। কি রে গিরিশ? শুধু তোমাকে আমাকে দাও। আমারও এই পুণ্য লগ্নে প্রার্থনা, ঠাকুর আমাকে একটা জিনিস দাও, তোমাকে আমাকে দাও। তার জন্য তেমনি করে চলো। আপনাদের জয় জয়, জয় গুরু, বন্দে গুরু।